সকালে শিশির বিন্দু চকচক করছে প্রতিটি গাছের পাতায়। দূর প্রান্তের দৃশ্যপট ঢেকে আছে কুয়াশা চাদরে। জানালা দিয়ে নিরিবিলি চুপচাপ কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকে তে। তার ঘাড়ের কিছুটা নিচের চুলগুলো ক্লিপ দিয়ে বেঁধে নিল। গায়ে চাদরটা ছুঁড়ে ফেলে সোফায় বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। এই মুহূর্তে জ্বর কমলেও শরীরে ক্লান্তি বেড়েছে দ্বিগুণ। তার খোঁজ নিতে তৎক্ষণাৎ রুমে প্রবেশ করে ইউনো। তে! ইউনোর ডাকে চমকে তাকায় সে। মুখ ফুটে কিছু বলার আগেই দ্রুত তার দু হাত জড়িয়ে ধরে ইউনো তার সামনে হাঁটু মুড়িয়ে বসে যায়। এখন কেমন লাগছে তোর? ভালো। তোর মুখ শুকনো লাগছে কেন? তোর চিন্তায় আমার ঘুম নরকে চলে গিয়েছে রে। আমি ঠিক আছি, তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসবো। ইউনো তের হাত ছেড়ে দিয়ে নিচে চলে গেল। তে উঠে দাঁড়ালো। জানালার বাইরে বাগানের সাইডে জাঙ্কুককে দেখে চাপা রাগটা যেন দ্বিগুণ বেড়ে গেল। গতকাল জাঙ্কুকের উপর জেদ করে পুকুর পাড়ে কোনায় দাঁড়িয়েছিল, কিন্তু কে জানতো বিপদ তার হাতের মুঠোয়। তাই তার মনে সম্পূর্ণ দোষ জীবন জাঙ্কুকের। নিস্তলা সবার তাড়াহুড়োর হইচয়ের কারণ বুঝতে পারল না তে। বেখিয়ন আর কাইকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত আসে তাদের কাছে। বেখিয়ন, সবাই এত তাড়াহুড়ো কেন? আজকে কোনো অনুষ্ঠান? কেন, তুমি জানো না? তোমার দাদি, ফুপা এবং দাদাজানের মৃত্যুবার্ষিকী, তাই এতিমখানার ছেলে মেয়েদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর আছরের সময় সবাই অনন্তপুর যাবে কবর জিয়ারত করতে। এই রে, জয়ের তারণে আমি তো ভুলেই গিয়েছি। তে বিড়বিড় করে কথাটি শেষ করে পেছনে ঘুরতে তার সামনে এসে দাঁড়ায় জাঙ্কুকের ফুপু। কি রে মেয়ে, কি বিড়বিড় করছিস? না, তেমন কিছু না। কাল তো ভয় পাইয়ে দিয়েছিলি, তুই এত বেখেয়ালি কেন বলতো? আমার সুজি এইটুকুনি বাচ্চা, কিন্তু তোর থেকেও নিজের ভালো খেয়াল রাখতে পারে। আর তোকে কিছু খাইয়ে দেই। নাস্তা শেষে কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিয়ে বিশ্রাম নেওয়ার জন্য নিজের রুমের সামনে যেতেই আবার ঘাড় ঘুরে তাকায় জাঙ্কুকের রুমের দরজার দিকে। তার রুমের পাশের রুমটা জাঙ্কুকের, এছাড়া এইদিকে আর কোনো রুম নেই। যেহেতু দোতলায় এখন কেউ নেই, সবাই ব্যস্ত, সেই সুযোগে তেজ শব্দহীন পায়ে জাঙ্কুকের দরজার সামনে দাঁড়ালো। বাইরে থেকে দরজাটা তালাবদ্ধ দেখে বেশ অবাক হলো সে। নীরস মুখটা নিয়ে পেছনে ঘুরতেই ধম করে বাড়ি লাগে কোনো এক সুপুরুষের প্রশস্ত বুকের সাথে। চোরামের অভ্যাসটা বুঝি আর যাবে না তোমার? জাঙ্কুকের গম্ভীর কণ্ঠে তড়িৎ গতিতে তাকায় তে। দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে দ্রুত সরে দাঁড়ায় জাঙ্কুকের সামনে থেকে। ভদ্রভাবে কথা বলুন। চোর কি শব্দ? চোর একটি বাংলা শব্দ, যার অর্থ যে ব্যক্তি না বলে অন্যের দ্রব্য হরণ করে। আরে আজব, আমি বলেছি আমার কোন দিক থেকে আপনার চোর মনে হয়? আরে আসলেই তো, আপনি কি চোর নাকি? আপনি তো চুন্নি। ইয়েস, চোরের ফিমেল ভার্সন চুন্নি। জাঙ্কুকের এমন বাদানুবাদ কথা বেশ রাগ লাগলো তে। জাঙ্কুকের তর্কে সায় না দিয়ে তে সরে যেতে নিলেই আবার পথ আটকায় জাঙ্কুক। আমার দরজার সামনে কি? ভুল করে এসেছিলাম, এবার হয়েছে। শোন সামনে থেকে। আগে দেখি তো জ্বর আছে কিনা। জাঙ্কুক অভিজ্ঞ ডাক্তারের মতো তের কপালে হাত রাখলো। চোখগুলো অন্যদিকে ঘুরিয়ে মাথা নাড়িয়ে কি যেন বিড়বিড় করলো। এদিকে জাঙ্কুকের স্পর্শে তের 8 বছর আগের স্মৃতিগুলো বারবার মাথায় ঘুরছে ফিরছে। সেই স্মৃতিগুলো তার জীবনে আতঙ্ক হলেও কোথাও যেন সুখ অনুভব করে, অন্যরকম সুখ। এই বাড়িতে আসার পর থেকে খারাপ লাগাগুলো আরও ভালো লাগায় পরিণত হয়েছে। বাড়ির প্রতিটা মানুষের আদর কদর তার কাছে ভালোবাসায় পরিণত হয়েছে। মিস্তে, কোথায় হারিয়ে গিয়েছেন? জাঙ্কুকের প্রশ্নে সদ্বিদ ফিরে আসে তার। পাশ কাটিয়ে জাঙ্কুককে সরিয়ে দিতেই কানে আসে জাঙ্কুকের করা অদ্ভুত প্রশ্ন। কাল রাতের কথা মনে আছে? কাল রাত? তের প্রশ্নবোধক চাহনিতে জাঙ্কুক ভালো করে বুঝে নিয়েছে তের বিন্দু পরিমাণও ঘটনা মনে নেই। তাই কথা কাটিয়ে ভ্রু কুঁচকে ধমকে ছুড়ে বলে, তোমায় নাকি আমি পুকুরে ফেলে দিয়েছি। বাড়ির সবাইকে এসব কি বলে বেড়াচ্ছ তুমি? হ্যাঁ, মিথ্যে কি বললাম? আপনি ফেলে দিয়েছেন আমায়। আপনার উপর রাগ দেখিয়ে দাঁড়িয়েছিলাম, আর তখনই পা ফসকে পাগার পার। তের উত্তরে বেশ রাগ লাগলো জাঙ্কুকের, তাই ধমকে সুরে আরক্ত দৃষ্টিতে বলে, এই যে মেয়ে, রাগটাকে ভালো কাজে লাগাও। এইসব আজাইরা কাজে আজাইরা মুহূর্তে না লাগলেও চলবে। যাও সামনে থেকে এখন। তের বেশ রাগ লাগলো, তবুও তর্কে না জড়িয়ে নিজের রুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর তে জানালার পর্দা সরাতেই বোগামকে ব্ল্যাক হাউসের গেট থেকে বের হতে দেখে বেশ চমকে যায়। এই বাড়ির রহস্যটা আজও তার জানা নয়। এক মুহূর্ত আর দেরি না করে তে দ্রুত নিচে নেমে যায়। বাগানের দিকটায় দৌড়ে গিয়ে বোগামের মুখোমুখি দাঁড়ায়।
আরে তে, এত দৌড়ঝাঁপ কেন? জ্বর কি ভালো হয়ে গিয়েছে নাকি? ইয়া আই ফাইন। আমার কিছু জানা ছিল। এই বাড়িটার রহস্য বুঝলাম না। সম্পূর্ণ কালো রঙের বিল্ডিং, তার উপর আবার সবার প্রবেশ নিষেধ। না, এমন কিছু না। কিছু না বললে তো হবে না। আমার ওই বাড়িতে যাওয়ার ইচ্ছে হয়েছে। আমি ছাদ থেকে ভালোভাবে দেখেছি, কোনো জানালা নেই সেখানে। এমনকি জানালার পরিবর্তে কোনো কাচের ব্যবস্থাও নেই। সবটাই অদ্ভুত। তের পেঁচালো প্রশ্নে থতমত খেয়ে যায় বোগাম। হঠাৎ করে দুজনের কানে আসে সেই কাকাতুয়ার ডাক, ফুলপুরি ফুলপুরি ফুলপুরি, রাজা তোমার ফুলপুরি। বোগাম এবং তে উপরে তাকাতেই জাঙ্কুককে দেখতে পায়। প্রশস্ত বুকটাতে দু হাত মুড়ি কাঁধে পাখিটিকে নিয়ে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে এক দৃষ্টিতে। তার দৃষ্টিতে নেই কোনো অনুভূতি, নেই কোনো সচ্ছলতা। তখনই বোগামের কাছে দৌড়ে আসে বাড়ির মালিক। ভাইজান, আপনারে বড় কর্তা ডাকে। বোগাম বড় বড় পা ফেলে দ্রুত চলে যায়। তার দিকে তে ভ্রুকুচকে তাকিয়ে থাকতেই মালি তার দিকে অনুনয় সুরে বলে, আপনারেও আপনার ফুফু ডাকে। তে আবারও উপরের দিকে তাকাতে জাঙ্কুককে দেখতে পেল। এখনো সে তাকিয়ে আছে তার দিকে একই ভঙ্গিতে। প্রায় সন্ধ্যা ছুঁই। আছরের পর কবর জিয়ারতে সবার কান্নাকাটির অবস্থা দেখে তের অবস্থা করুন। শীতের প্রকোপ বেশি থাকা জ্বরটা যেন আবারও কেঁপে উঠেছে। সেখানে সবার সঙ্গে দাঁড়িয়ে থাকলেও হঠাৎ করে ক্লান্ত শরীর নিয়ে রাস্তার কিনারায় বসে যায়। তার দুর্বল শরীরের অবস্থা বুঝতে পেরে বোগাম কাউকে কিছু না বলে তার মা ওয়াসার সাথে তেকে চন্দনপুরে পাঠিয়ে দেয়। তখন দুপুরের পর তেকে দেখে বোগাম দ্রুত বেরিয়ে গেলে গেটে তালা লাগাতে ভুলে যায়, যার দরুনে তে খুব সহজে বাড়ির ভিতরে প্রবেশ করে। লম্বা সারি সারি তাল গাছ আর নারিকেল গাছের আকৃতি দেখে তের কাছে পুরো বাড়িটি ভুতুড়ে লাগছে। ঘরের কোণায় শুধুমাত্র একটা সোডিয়াম লাইটের আলো চকচক করছে। পুরো বাড়িটি বেশ অন্ধকার। চারিদিকে ঝিঝি পোকা সহ প্যাঁচার ডাকে তার সারা শরীর অসাড় হয়ে আসে। জ্বরের তীব্রতা বাড়তে থাকায় বারবার চোখ যেন ঝাপসা দেখাচ্ছে তার। একবার ভেবেই নিলেও চলে যাবে, কিন্তু আবার মনে পড়ে যায় এমন সুযোগ হাতছাড়া করা চলবে না। তাই বাড়ির চারিদিকে চক্কর দিয়ে দরজা খুঁজতে থাকে তে। পাঞ্জাবির হাতাটা গুটিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকলো জাঙ্কুক। কিছুক্ষণ আগেই বাড়ির কেয়ারটেকার তাকে ইনফর্ম করলো ব্ল্যাক হাউসে কোনো মেয়ে প্রবেশ করেছে। তখন জাঙ্কুকের বিন্দুমাত্র ভাবতে দেরি হয়নি এটা তে। কেননা বোগামের সাথে বলা কথাগুলো জাঙ্কুক বেশ ভালো করেই বুঝেছে। নিরিবিলি অন্ধকার মিশ্রিত বাড়িটা চারিদিকে চক্কর দিতে দিতে কোনো কিছুই ঠাহর করতে পারল না তে। কেননা চারিদিকে অন্ধকার। ক্লান্ত হয়ে পেছনে ঘুরতে যাবে তৎক্ষণাৎ কেউ তার দু হাত পেছন থেকে মুড়িয়ে ধরে। তে চিৎকার দেওয়ার আগেই লোকটি তার মুখে হাত দিয়ে আটকে দেয়। সাহস তো কম না কিমতেয়ং, বারণ করা সত্ত্বেও এখানে প্রবেশ করলে কেন? জাঙ্কুক তের কাঁধে থুতনি রাখতে অপ্রস্তুত হয়ে যায় তে। নড়েচড়ে উঠে পেছনে ঘুরতে গেলেও কোনো ফোন দিয়ে আটকে পারল না তে। এই বাড়ি নিয়ে এত কৌতূহল কিসে? শুধুমাত্র সবার প্রবেশ নিষেধ বলে? আগেই বলেছি, তুমি নিশ্চয়ই শত্রু দলের কেউ। এত কৌতূহল কিসে তোমার? জাঙ্কুকের দাঁতে দাঁত চাপা প্রশ্নে তে কোনো উত্তর দিতে পারল না। ক্লান্ত শরীর তার উপর জাঙ্কুকের কাছে বন্দী অবস্থায় হার মেনে দু চোখ বন্ধ করে নিল সে। কিছু মুহূর্তে জাঙ্কুক বুঝতে পারে তে সেন্সলেস হয়ে গিয়েছে। দ্রুত জাঙ্কুক তার বন্দি থেকে তেকে মুক্তি করে দেয়। তের মুখখানা তার হাতে আবদ্ধ করে বিড়বিড় করে রাগান্বিত স্বরে বলে, ছোটবেলার ভুলের শাস্তি এখনো বাকি, কিন্তু বড় হয়ে আবারও তেরামি করে শাস্তির পরিমাণ বাড়িয়ে কি লাভ? এত শাস্তি সহ্য করার ক্ষমতা আছে তো তোমার? সোফায় হেলান দিয়ে ঘুমের সাগরে ভাসমান দুটি চোখ নিয়ে তের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। ঘড়ি কাটা 12টা ছুতেই ঘড়িটি বিকট শব্দ করে বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে জাঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবার সোফা হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। সারাদিনের ব্যস্ততায় আজ এক মুহূর্তের জন্য বিশ্রাম নেওয়া হয়নি তার। তখন ব্ল্যাক হাউসে তের সামনে জাঙ্কুক নিজের রাগটা দমন করলেও পরবর্তীতে তা যেন আরো চওড়া দিয়ে উঠেছে। একে তো জ্বর, তার উপর সেন্সলেস। বারণ করা সত্ত্বেও একই কাজ বারবার করতে কি করে সাহস পায় এই মেয়ে ভেবে পায় না সে। তেকে তার রুমে ওয়াসার কাছে রেখে গিয়ে নিজের রুমে চলে যায় জাঙ্কুক। পরবর্তীতে বাড়ির বাকি সবাই চন্দনপুর থেকে ফিরে এলে ওয়াসা নিজেদের খেয়াল রাখবে বলে বাদ বাকি সবাইকে ঘুমাতে পাঠিয়ে দেয়। এদিকে বাড়ির সবাই যখন ক্লান্ত শরীরে অতি শীঘ্রই ঘুমে কাবু, তখন জাঙ্কুক ওয়াসাকে পাঠিয়ে দিয়ে নিজে তেকে জলপট্টি দিতে থাকে। জাঙ্কুকের শরীর যখন ক্লান্তিতে মুষড়ে যায় তখন সোফায় হেলান দিয়ে বসে তাকিয়ে থাকে তের দিকে।
আরে আপনি এখানে কি করছেন? ভাঙা গলায় তের ফ্যাচ ফ্যাচের আওয়াজে চমকে যায় জাংকুক। চোখ দুটো তবে খুলেছেন আপনি? কি অবস্থা এখন? জাংকুক দ্রুত এগিয়ে এসে তার দিকে কপালে হাত দিয়ে নিশ্চিত সুরে বলে, যাক, জ্বর তবে কমেছে। দেখতে হবে না সেবা যত্ন কে করেছে। শেষ কথাটা জাংকুক ফিস ফিস করে বললেও তের কর্ণকুহরে ঠিকই পৌঁছে যায়। কি সেবা করেছে মানে কি? আর এত রাতে আপনার এই রুমে কি? রাতের 12টা বেজে গিয়েছে। তের কথায় জাংকুক প্রত্যুত্তর করলো না, বরং গলার মাফলারটা ভালোভাবে জড়িয়ে তের দিকে পূর্ণ দৃষ্টি রেখে, দ্রুত ফ্রেশ হয়ে আসো, আমি খাবার গরম করে আনছি। কেন? বাড়ির সবাই কোথায়? আপনি যাবেন মানে কি? এত রাতে তোমার জন্য নিশ্চয়ই কেউ জেগে থাকবে না। এবার আর একটা কথাও না বাড়িয়ে দ্রুত যাও। তো আপনি জেগে আছেন কেন? আমার এখনো হিসাব নেওয়া বাকি এবং দেওয়া বাকি, তাই। জাংকুকের কথাগুলো মাথায় ঢুকলো না তের। জাংকুকে যাওয়ার পর ওয়াশরুমে ঢুকতেই মনে পড়ে যায় সে তো ব্ল্যাক হাউসে ছিল। খাবার শেষে হাতে ওষুধ নিয়ে বিরস মুখ নিয়ে বসে আছে তে। তার দিকে তাকিয়ে ভ্রু কুচকে আছে জাংকুক। কি হলো? ওষুধ মুখে দাও, এত নাটক করছো কেন? জাংকুকের ঝাঁঝালো কণ্ঠে তে দ্রুত ওষুধ মুখে পুরে নেয়। ব্ল্যাক হাউসে কেন গিয়েছিলে? দেখতে গেলাম কি আছে তার মাঝে যার জন্য আমাদের প্রবেশ নিষিদ্ধ। তের রুষ্টতা বুঝতে পেরে জাংকুক বাঁকা হাসলো। জানার খুব শখ বুঝি মিস তে? হ্যাঁ অবশ্যই। তাহলে বলছি, আগে তুমি বলো, তুমি শেষ কবে গ্রামে এসেছিলে? জাংকুকের এমন প্রশ্নে বিমূঢ় হয়ে যায় তে। তার থতমত মুখ লুকানো অবস্থা বুঝতে পেরে কিঞ্চিত হাসে জাংকুক। নিজেকে লুকাতে আবারও মিথ্যা কথার আশ্রয় নেয় তে। আমি যখন ছোট ছিলাম, দাদা দাদি ফুফা মারা যাওয়ার পর ইতালি চলে যায়। এরপরে আমি আর বাংলাদেশে আসিনি। তবে গ্রামে আসবো কি করে? ও যাই হোক, তবে জানো জিনের কথা শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ শুনেছি, বংশানুক্রমিক বৈশিষ্ট্য সঞ্চার করে এমন ক্রোমোজোম। জাংকুকের সিরিয়াস মুডের কথায় তে এমন উত্তর কিছুতেই আশা করেনি সে। দু হাত মুষ্টি করে কপালে ঠেকে দীর্ঘশ্বাস ছেড়ে দাঁতে দাঁত চেপে বলে, আমি সেই জিনের কথা বলিনি মিস, আমি আমাদের ইসলাম ধর্মে যে অদৃশ্য দেহধারী জিন আছে তার কথাই বলছি। হ্যাঁ শুনেছি, আমি মামুনি এবং ফুপ্পির কাছে শুনেছি। ওই ব্ল্যাক হাউসে জিন আছে। কি? জি। তে আতঙ্ক নিয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে। বিছানার কুণ্ডলি পাকিয়ে বসলেও হঠাৎ গা ছমছমে করা দ্রুত এক লাফে বিছানা থেকে নেমে জাংকুকের পাশে সোফায় বসে পড়ে। কি হলো? এখানে কি? আমার যেন হঠাৎ কেমন যেন লাগছে। এইটুকু শুনেই খুব কাত মিসতে, আর এই সাহস নিয়ে আমার ব্ল্যাক হাউসে যাওয়া, বাহ, প্রশংসা তারিফ করতে হয় দেখছি। মজা করবে না প্লিজ, সত্যিটা বলুন। ওই বাড়িতে একটা জিনের সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু জিনটা বড্ড দুষ্টু। আর সেই জিনটা মেয়ে জিন, আমাদের বাড়ির ছেলেদের প্রতি তার বরাবরই আকৃষ্ট। তাই সেই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখলেই জিনটা খেপে যায়। তাই সেই বাড়িতে সব মহিলা প্রবেশ নিষিদ্ধ। কিন্তু তুমি কাল রাতে সেখানে কেন গেলে? যদি জিনটা কিছু করে ফেলতো? জাংকুকের প্রশ্নের প্রত্যুত্তর করলো না তে। ভয়ে জড়সড় হয়ে জাংকুকের পাশে আরেকটু খিচে বসে যায়। আপনি কি সত্যি বলছেন? তোমার সাথে মিথ্যা বলার সময় আমার নেই। যা হয়েছে তার শেষ। ভবিষ্যতে আর এমন দুঃসাহস ভুলেও করবে না। আমি গেলাম, দরজা বন্ধ করে ঘুমিয়ে যাও। জাংকুক উঠে যেতে নিলেই তে তার হাতটা টেনে ধরে নেয়। প্লিজ যাবেন না, আমার ভীষণ ভয় করছে। আমি একা থাকতে পারবো না, যদি ওই দুষ্ট জিনটা আবার চলে আসে। আমি জানি না, সব দোষ তোমার। কে বলেছে সেখানে যেতে? আর যাবো না, সত্যি বলছি। আমার ছেড়ে যাবেন না প্লিজ। প্রমিস করো আর যাবে না? প্রমিস প্রমিস প্রমিস, আর কোনোদিনও যাবো না। তের ভীত মুখখানা দেখে জাংকুকের বেশ মজাই লাগলো। প্রায় 1 ঘন্টা ব্ল্যাক হাউসে চীন সম্পর্কে জাংকুকের মুখ থেকে মিথ্যা ধারণা শুনতে শুনতে তে যেন কখন ঘুমিয়ে গিয়েছে তার হুঁশ নেই। তেকে রেখে জাংকুক তার রুমে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঘড়ির দিকে তাকিয়ে রাত 1:12 দেখে জাংকুক দ্রুত তার রুমে যায়। সারাদিনের ধকলে আজ বড্ড ক্লান্ত সে। শেষ রাতের পর একসঙ্গে 5টি কুকুরের চিৎকারে কেঁপে ওঠে জীবন মঞ্জিল। বাড়ির ঘুমন্ত মানবগুলো আবারও জেগে যায় হোকচকিয়ে।